রক্তের ঋণে বেঁধেছে শহীদেরা, যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা বীরদের জন্য যা অবশ্য করণীয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আমি এস জি রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। কোটা আন্দোলনে বুকের রক্ত ঝরিয়ে যে শহীদেরা আমাদেরকে আজীবনের জন্য ঋণী করল, তাদের এই ঋণ কোনোদিনও শোধ হবার নয়। তাদের আত্মত্যাগের কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে প্রজন্মের পর প্রজন্ম এদেশের মানুষ ও সারা বিশ্ব মনে রাখবে। চোখের সামনে দেখা তাজা তাজা টকবগে তরুণদের রক্তে ভেসে যাওয়া লাশের ছবি ও ভিডিও এবং সরাসরি প্রত্যক্ষ করা দৃশ্য আমৃত্যু মনে থাকবে। যারা এই সংগ্রামী জীবন দিতে যে হারিয়েছে তাদের অমূল্য সম্পদ নানা অঙ্গ, তারা এখন হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন। জুলাই বিভীষিকায় তাদের এক একজনের আছে এক এক রকমের অভিজ্ঞতা। তাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে। এখনই সময় সার্বিকভাবে সহায়তার হাত বাড়িয়ে তাদেরকে সম্মানিত করার। 4 মাস আগে হারিয়েছেন স্বামীকে, আবার 2 সন্তানের মধ্যে একজনের দৃষ্টি কেড়ে নিয়েছে গুলি। অন্য সন্তান প্রতিবন্ধী। সবকিছু নিয়ে চরম বিপাকে শরীয়তপুরের নাজমা বেগম। জানা গেছে স্বামী মোফাজ্জল হোসেন মারা যাওয়ার পর টাকার অভাবে ছোট ছেলে মবিনকে ঢাকার উত্তরায় একটি কম্পিউটারের দোকানে কাজে পাঠান নাজমা। সেখানে গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মিছিলে যোগ দেন তিনি। মিছিলটি এক পর্যায়ে উত্তরা থানার দিকে গেলে শুরু হয় গুলি। এ সময় একটি বুলেট কেড়ে নেয় মবিনের দৃষ্টিশক্তি। শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার শীতলকুড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বড় শীতলকুড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন ও নাজমা বেগম দম্পতির 3 ছেলের মধ্যে সবার ছোট ছেলে মবিন 17। বাবার মৃত্যুর পর মায়ের মুখে হাসি ফোটাতে ও প্রতিবন্ধী ভাইকে সুখে রাখতে উত্তরার রাজলক্ষ্মীর পাশে 3 নম্বর সেক্টর 2 নম্বর রোডের 27 নম্বর প্লটে লতিফ এম্পোরিয়ামের মোহাম্মদ ওয়াসিম তালুকদারের ইজি কম্পিউটার সেন্টারে চাকরি নেন। গুলিতে আহত হয়ে ধার দেনা করে প্রায় 2 লাখ টাকা খরচ করে চোখের 4টি অপারেশন করিয়ে রীতিমতো পথে বসে গেছে তার পরিবার। সামনে তার আরও 2টি অপারেশন করাতে হবে, যার খরচ হবে প্রায় লাখের মতো। সরেজমিনে দেখা যায় নাজমা বেগম তার ছোট ছেলে মোহাম্মদ মবিনকে ধরে ঘরের বাইরে বের করছেন। বড় ভাই প্রতিবন্ধী জুলহাস একা একা হাসে আর কি যেন বলার চেষ্টা করে। বাড়িটিতে ঢুকতেই হাতের বাম দিকে একটি নতুন কবরের দেখা মেলে। এটি মবিনের বাবার কবর। মবিন গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো 18 জুলাই সকালে কাজের জন্য দোকানে যান তিনি। দোকানে ঢোকার কিছু সময় পরই মিছিল বের হয়। তখন মবিন দোকান বন্ধ করে মিছিলে যোগ দেন। মিছিলটি উত্তরা থানার সামনে গেলে থানা থেকে মিছিলটি লক্ষ্য করে এলো পাতাড়ি গুলি ছুঁড়তে থাকে পুলিশ। পুলিশের ছররা গুলিতে তার মাথা ঝাঁঝরা হয়ে যায় এবং একটি বুলেট তার বাম চোখের ওপরের দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যায়। তখন তিনি মাটিতে পড়ে যান। কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মবিনের ভাই নাজমুল হুদা পলাশ গণমাধ্যমকে বলেন, ঘটনার দিন আমি বাসাতেই ছিলাম। সকাল 11:30টার দিকে আমার মোবাইল ফোনে কল আসে। আমাকে বলে, আপনি কি মবিনের ভাই পলাশ? আমি হ্যাঁ বলতেই তিনি বলেন, আপনি দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে চলে আসেন। আপনার ছোট ভাই মবিন পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে আছে। আমি তখন দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে আমার ভাইকে পাই। তখন ওর পুরো মাথা সাদা কাপড়ে মোড়ানো। এরপর ডাক্তার বললেন, ওকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ভালো চিকিৎসা হবে। তখন অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল নিয়ে যাই। ওখানে বেশ কয়েকদিন চিকিৎসা শেষে চোখের অপারেশন করাতে ভিশন আই হাসপাতালে নিয়ে যাই। ওখানেও ওর বেশ কয়েকটি অপারেশন হয়। ভিশন আই হাসপাতালে আমাদের 1,20,000 টাকা খরচ হয়ে যায়। এখন আমাদের কাছে ওর চিকিৎসার জন্য কোনো টাকা নেই। শুধু বাবার রেখে যাওয়া টিনের ঘর ও একটু জমি শেষ সম্বল। এটি বিক্রি করে দিলে আমার মা ও 3 ভাই মিলে খোলা আকাশের নিচে থাকা ছাড়া উপায় নেই। মবিনের মা নাজমা বেগম বলেন, আমার বড় ছেলেটা প্রতিবন্ধী, ওর দেখাশোনা করতেই হিমশিম খাই। এখন আবার ছোট ছেলের চোখ দুটি নষ্ট হয়ে গেল। আমি এখন 2 প্রতিবন্ধী সন্তানকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? অভাবে সংসারে কষ্ট করে মেজ ছেলেকে উচ্চ মাধ্যমিক পাশ করিয়েছি।
ওর যদি একটা চাকরি হয় তাহলে অন্তত আমরা খেয়ে পরে বাঁচতে পারবো। মবিনের মামা নূর মোহাম্মদ হাওলাদার বলেন, অল্প কিছুদিন আগে ওর বাবা মরে যায়। একটা প্রতিবন্ধী ছেলে সহ 3 সন্তান নিয়ে কোনো রকম সংসার চলছিল আমার বোনের। হঠাৎ ছোট ছেলে মবিন আহত হয়ে প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে আছে। মেজ ছেলে একটি বেসরকারি কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করে। আমরাও গরিব মানুষ, তাদের যে একটু সহায়তা করব তাও পারি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন সিরাজগঞ্জের তাড়াশের আমিনুর রহমান টুটুল 23। তিনি ডান চোখে দেখতে পেলেও বাঁ চোখে মোটেও দেখতে পাচ্ছেন না। গুলিবিদ্ধ হয়ে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না পরিবার। আমিনুর রহমান টুটুল উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মোহাম্মদ আলম হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের 2022-23 বছরের শিক্ষার্থী। এদিকে বিনা চিকিৎসায় গুলিবিদ্ধ বাঁ চোখ স্বাভাবিক না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একমাত্র ছেলের অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন বাবা মা। ছেলের চিকিৎসার জন্য সহযোগিতাও চেয়েছেন তারা। জানা যায়, গত 16 জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে সে। এক পর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করলে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এছাড়া পুলিশের ছোড়া 32টি রাবার বুলেট লাগে আমিনুর রহমান টুটুলের শরীরে। এ সময় ছোটাছুটির এক পর্যায়ে বাঁ চোখে গুলিবিদ্ধ হয় সে। পরে সহপাঠীদের সহায়তায় তাকে সিরাজগঞ্জ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়। এরপর গত 18 জুলাই ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন। তবে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই হাসপাতালে রেটিনা অপারেশন করতে হবে বলে জানা গেছে। গুলিবিদ্ধ শিক্ষার্থী আমিনুর রহমান টুটুল জানান, গত 16 জুলাই সিরাজগঞ্জ সরকারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমিও অংশগ্রহণ করি। তখন পুলিশের ছোড়া রাবার বুলেট অর্থাৎ গুলি পিঠে ও চোখে লাগে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে আমার রুমমেট ও শিক্ষার্থীরা আমাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। পরে আমার বন্ধুদের সহযোগিতায় 18 জুলাই ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে একটু সুস্থ আছি। তবে আমার চোখে অপারেশন করতে হবে ভারতে গিয়ে। কিন্তু আমরা এই মুহূর্তে আর্থিক সংকটে আছি। চোখের আলো ফেরাতে উন্নত চিকিৎসা পেতে তিনি সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। চোখ হারানো টুটুলের মা হামেশা খাতুন বলেন, সংসারে তো টানাপোড়েন চলে। আমার সন্তান বাঁ চোখ দিয়ে দেখতে পারছে না। টুটুলকে যেন কেউ কিছু একটা স্থায়ী ব্যবস্থা করে দেয় যাতে আমার সংসার চালাতে পারি। তিনি আরও জানান, আমার কোনো জমি নাই যে বিক্রি করে সন্তানের চিকিৎসা করাবো। ছেলে আহত হওয়ার পর 6 দিন হাসপাতালে থাকলেও টাকার অভাবে চিকিৎসা শেষ না করে বাড়িতে নিয়ে চলে আসি। টুটুলের বাবা মোহাম্মদ আলম হোসেন জানান, আমার একমাত্র ছেলেকে কিভাবে চিকিৎসা করাবো আমি কিছুই বুঝতে পারছি না। আমি হাঁস পালন করে সংসার চালাই, তাও ছেলের চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছি। তা ধার দেনা করে এ পর্যন্ত প্রায় 50,000 টাকা শেষ করেছি। আমার হাতে আর কোনো টাকা পয়সা নেই। এখনও তার চোখের অপারেশন বাকি। বিত্তবান ব্যক্তি ও সরকারের কাছে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার অনুরোধ জানান তিনি। তাড়াশ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী মেহেদি হাসান নীরব গণমাধ্যমকে বলেন, আমি কেন্দ্রীয় সমন্বয়ক এবং দেশবাসীর কাছে আমিনুরকে আর্থিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সরকারের কাছে আবেদন জানাচ্ছি তিনি যেন একটি সরকারি চাকরি পান। এছাড়া আমরা তাড়াশ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ তার পাশে আছি এবং থাকব। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে হাসিনার নির্মমতার চিত্র সকল অমানবিকতাকে ছাড়িয়ে গেছে। সে সময় কতজন যে গুম হয়ে গেছে, কতজনের লাশ যে লুকিয়ে বেওয়ারিশ লাশ বলে মাটি চাপা দেওয়া হয়েছে তার ইয়ত্তা নেই। মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে এবং সংসদ ভবন এলাকায় সেনানিবাসে ছাত্রদের পৌঁছে যাওয়া দুর্গন্ধযুক্ত লাশ পাওয়া গেছে। কে জানে তাদের স্বজন কারা? নিজেরা জীবন দিল অথচ কেউ জানতেই পারল না। তাদের স্বজনরা এখনো খুঁজে ফিরছে সেই হারিয়ে যাওয়া নিখোঁজ থাকা কিশোর যুবক বুকের আদরের ধন সন্তানদের। এখনো কত কত লাশের সন্ধান মিলছে। 12 দিন পর পাওয়া গেল পুলিশের গুলিতে নিহত হওয়া আল আমিন, যার বয়স 29, তার লাশ। গত শনিবার 18 আগস্ট সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ফ্রিজারে তাকে শনাক্ত করে তার পরিবার। আলামিনের বোন আফলাম সিনথিয়া জানান, গেল 5 আগস্ট সাভারের বাইপাইলের জামগড়া থেকে নিখোঁজ হন আলামিন। সরকার পতনের দিন সকালে ছোট ভাইকে সাথে নিয়ে বিজয় মিছিলে যোগ দিতে বের হয়েছিলেন তিনি। এরপর
আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার পর তাকে হন্যে হয়ে সাভারের বিভিন্ন হাসপাতাল সহ মর্গে খুঁজতে থাকে আলামিনের পরিবার ও বন্ধু বান্ধব, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না। অবশেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশের সন্ধান পায় পরিবার। জানা যায় সেদিন বিকেল 4টার দিকে নিজে পরে ফিরবেন বলে ছোট ভাইকে দোকানে পাঠিয়ে দেন আলামিন। এরপর নিজের ফেসবুক প্রোফাইল থেকে সাভারে গোলাগুলির খবর জানিয়ে লাইভও করেন। তবে এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে সেই গোলাগুলিতেই নিহত হন আলামিন। তার বন্ধু বান্ধবরা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের অগ্রভাগেই ছিলেন তিনি। সরকার পতনের দিন পুলিশের একটি গুলিতে নিহত হন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আলামিনের মাথায় গুলি লাগায় তার মৃত্যু হয়। দীর্ঘ 12 দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফ্রিজারে ছিল তার লাশ। আলামিন শরীয়তপুর জেলার নড়িয়া থানার বিঝারি ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের মোহাম্মদ ইসমাইল মীর সালাত এবং জয়াসমিন বেগমের ছেলে। 3 ভাই বোনের মধ্যে আলামিন ছিলেন বড়। এদিকে সংসারের বড় ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। পরিবারে চলছে শোকের মাতম। ছেলে হত্যার বিচার চেয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে সাক্ষাৎ করেছে পরিবার। সম্প্রতি বিকেলে আলামিনের দাফন সম্পন্ন হয়। শেখ হাসিনার এমন হত্যাযজ্ঞে তার রক্ত খাওয়ার পিপাসাই শুধু মেটেনি, বাংলাদেশ তাকে সব দিক দিয়ে করে গেছে একেবারেই পঙ্গু। তার এমন স্বেচ্ছাচারিতায় তারই সাথে ছিল 14 দল। এর মধ্যে একটি দল তো সবসময়ই হাসিনা সরকারের সাথে নামে মাত্র বিরোধী দল হিসেবে সংসদে বসেছে। এরা সবাই সমান পাপে পাপী। হাসিনার সব অপকর্মের এরা সাপোর্টার। এদেরকেও শাস্তির আওতায় এনে বিচার করা এখন সময়ের দাবি। এদেরকে ছাড় বা ছেড়ে দিয়ে বা এড়িয়ে যেয়ে চুপ থাকলে চলবে না। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।